হ্যাঁ, তো প্রথম ক্লাসে আমরা যেটা করেছিলাম যে ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে কি করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানো যায় এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কি করে ইন্টিগ্রাল ইকুয়েশন বানানো যায়, এই জিনিসটা আমরা এর আগের দিন দেখেছিলাম, তাই না? ওকে, আজকে যেটা হবে, আজকে হচ্ছে যে কিছু মানে সলিউশন করার, ইন্টিগ্রাল ইকুয়েশন সলভ করার টেকনিক আমরা শিখবো। হ্যাঁ, তো দু রকম টেকনিক আমরা এখানে শিখবো। একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে কাজে লাগিয়ে, আর একটা হচ্ছে সিরিজ সলিউশন। দুটো টেকনিক আমরা এখানে শিখবো। আর কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো জলদি, যেগুলো পরীক্ষায় আসে না কিন্তু এক্সট্রা ইনফরমেশন আছে। হ্যাঁ, যেগুলো তোমাদের আমি ফাংশনাল অ্যানালিসিসে করিয়েছি, ওই ওই জিনিসগুলো এখানে আবার ঢুকিয়েছে, তো ওই জিনিসগুলো জাস্ট আমি বইয়ে দেখিয়ে দেবো, যে কারণ ওগুলো ফাংশনাল অ্যানালিসিসে আমরা করেছি অলরেডি, তো সেগুলো আমি অত ডিটেলসে যাব না। ওকে, করি, ঠিক আছে, চলছে। হ্যাঁ, একবার কথা বলো তো। দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, বলো এবার। দাঁড়াও, তোমাদের কথাটা নিচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। হুম, তো দেখো, স্যার আজকে তো আরম্ভ হয়নি এখনো, আরম্ভ হবে হ্যাঁ, তাই তো? কি ক্লাস তো? এখনো তো স্টার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আরম্ভ হলো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, তো সলিউশন বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম। দেখো, এইগুলোর আমি থিওরির দিকে যাচ্ছি না, আমি জাস্ট অঙ্ক করিয়ে দিচ্ছি, তাহলেই মোটামুটি তোমরা বুঝে যাবে। হুম, জিনিসটা খুব অতটা কঠিন নয়। তো প্রথম এক্সাম্পল আমরা দেখি। এটা হচ্ছে সাইন বিটা এক্স ইজ ইকুয়ালস টু 0 to x cos আলফা আলফা ইন্টু এক্স মাইনাস টি ইন্টু ফাই টি ডিটি। তাহলে বলো তো এইটা কি ধরনের ইকুয়েশন, এটা টাইপ কি? কনভলিউশন স্যার। হ্যাঁ, এটা তো কনভলিউশন টাইপ, তো ওই যে ভলতেরা আর বলেছিলাম না, হ্যাঁ, ফ্রেডহোম, ভলতেরা ইন্টিগ্রাল ইকুয়েশন, রাইট। এটা কোন টাইপ, কত, 1 না টাইপ 2? টু। টাইপ টু। 2 কেন হবে? হ্যাঁ, টাইপ ভলতেরা টু তো স্যার, ল্যামডা দিয়ে আছে না যেটা। কোথায় ল্যামডা এখানে? এটা ও না, এটা তো ল্যামডা নেই, তাহলে টাইপ ওয়ানে পড়ছে। টাইপ 2 তে তোমার ফাইটা দু জায়গায় থাকে, বাইরেও থাকে হ্যাঁ ভেতরেও হ্যাঁ থাকে। হ্যাঁ, ঠিক। টাইপ ওয়ান, টাইপ ওয়ান। তাহলে এটা হচ্ছে ভলতেরা, ভলতেরা টাইপ 1, ঠিক আছে। তো কনভলিউশন টাইপের থাকলেই তোমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে সলভ করতে পারবে, ঠিক আছে। তো আমরা এবার দেখবো তাহলে কি করব। এটা দেখতে পাচ্ছ যে কনভলিউশন টাইপের আছে, তো কনভলিউশন টাইপের হলে ল্যাপ্লাস করলে কি হয়ে যাবে, সেটা প্রোডাক্ট হয়ে যায়, তাই না? এইটা আমরা ভালো করে জানি, তাই না? সো টেকিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অন বোথ সাইড, ট্রান্সফরমেশন অন বোথ সাইড, তাহলে সাইন বিটা এক্স এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে বলো?
দেখি মনে আছে কিনা। S S S by S square plus A square ওইটা না না না, এখানে এটা যেটা থাকে সেইটা বাই বিটা বাই এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেহেতু এটা সাইন আছে, কস থাকলে ওটা এস বাই হতো। হলো? আচ্ছা, এবার হচ্ছে এইটার কসের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইনটু ফাইয়ের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে কসের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেটা আমরা জানি সেটা হয়ে যায়, এখানে আলফা আছে, তাহলে আলফা বাই এস স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। হলো? সরি, এটা এস বাই হয়, তাই না, যেহেতু এখানে কস আছে। আচ্ছা, ইনটু ফাইয়ের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি না, সেটা হচ্ছে আননোন আমাদের ক্ষেত্রে। তো সেইটা আমি কি লিখে দেবো, কিছু একটা লিখে দেবো, লেটস এ ক্যাপ ফাই এফ লিখে দিচ্ছি, ক্যাপ এফ, হ্যাঁ এফ লেখাই যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে হোয়ার এফ এস ইজ দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাইভ এক্স, ঠিক আছে? তাহলে ফাইভ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আমি যদি কোনো ক্রমে এফ এর ভ্যালু বের করতে পারি, তাহলে ইনভার্স ট্রান্সফরমেশন দিয়ে ফাই এর ভ্যালু বেরিয়ে যাবে, বুঝতে পারছি? এই হচ্ছে টেকনিক। তাহলে এখান থেকে আমি ইজিলি এফ এস এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এফ এস ইজ ইকুয়ালস টু, এইটা উপরে চলে যাবে, তাহলে এখানে বিটা ইন্টু এস স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। হলো? এবার এইটাকে তুমি দুই রকম ভাবে সলভ করতে পারো। একটা টেকনিক বলেছিলাম পি কিউ এর টেকনিক দিয়ে, হ্যাঁ সেটা কি একটা যেন বলছিল নামটা। আচ্ছা, আর একটা টেকনিক হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশন করে তুমি করতে পারো, তবে তো তুমি এর ইনভার্স ট্রান্সফরমেশন করতে পারবে, তাই না? করলে বেরিয়ে যাবে এফ এর ভ্যালু বেরিয়ে যাবে, এই ফাই এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, এটাকে যদি চেঞ্জ করতে চাও তাহলে এইটা করতে পারো, বিটাটা নিয়ে নাও, এখানে কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো, এখানে আমাকে বিটা স্কোয়ার দিয়ে যোগ বিয়োগ করে নেবো, তাহলে এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। হলো? আর নিচে থাকবে এস ইন্টু এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমি তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে থেকে যাবে 1/s। হলো? 1/s প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। হ্যাঁ, এইবার কি করবে, এইটাকেও আবার ভাঙতে হবে, ঠিক আছে? তো এইটাকে ভাঙার জন্য আমরা যেটা করব সেটা হয়ে যাবে, তাহলে এইটাকে আমি আলাদা সেপারেটলি ভাঙছি, ঠিক আছে? তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটা তো কমন চলে যাবে, বাইরে চলে যাবে, শুধু এখানে ওয়ান। তাহলে এখানে এইভাবে লিখবো, এস স্কোয়ার এখানে প্লাস বিটা স্কোয়ার মাইনাস এস স্কোয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে এখানে শুধু বিটা স্কোয়ার তাহলে আলটিমেটলি, তাহলে এখানে আমি লিখবো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা স্কোয়ার। তাহলে দেখো এই জিনিসটা চলে আসছে, আর এখানে লিখবো এস ইন্টু এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। বুঝেছো? তাহলে এই জিনিসটা পুরো এইটার সঙ্গে সমান হয়ে গেল। এবার এটাকে আমি যদি ভাঙি তাহলে দেখো কি আসছে, এটা আসছে তোমার 1/s, হ্যাঁ, মাইনাস এস বাই এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমি কি লিখবো, এই জিনিসটা লিখে দেবো। ওকে, এটা তো থাকলোই কমন, তাহলে এখানে বিটা বাই এস লিখতে পারি, তাহলে এখানে আমি লিখতে পারি বিটা বাই এস। হলো? ওকে, আর পরেরটাই কি ছিল, তাহলে বিটা ইন্টু করে দেবো, তাহলে বিটা ইন্টু এখানে যদি আমি বিটা ইন্টু করে দিই এর সঙ্গে, তাহলে এখানে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই বিটা চলে আসবে। তাহলে এখানে লিখে দিই আমি প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা। হলো?
আর এখানে তোমার থাকছে 1/s, সরি 1/s, হ্যাঁ 1/s মাইনাস s বাই s স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হলো। এইবার সো টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন উই গেট, তাহলে এইটা বিটা বাই এস এর ল্যাপ্লাস, তাহলে দেখো এখানে আমরা লিনিয়ারিটি অ্যাপ্লাই করব, তাহলে বিটা বাই এস এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? বলো 1/s এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট 1 ফাংশন হয়, তো এটা জাস্ট বিটা, আর এটা হয়ে যাবে তোমার আলফা স্কোয়ার মাইনাস বিটা বাই বিটা হলো। এইখানে তুমি এটাকে যোগ করে নিতে পারো, মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা। আচ্ছা এইখানে দেখো এস বাই এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তো এটা ডেফিনেটলি কস এর ইনভার্স, এই কস এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সো এটা হয়ে যাবে তোমার কস অফ বিটা এক্স, কস বিটা। সো এখানে আমরা কি পাচ্ছি, ফাই এক্স ইজ ইকুয়ালস টু কস অফ বিটা এক্স। ঠিক আছে, এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে এখানে বিটা স্কোয়ারটা কেটে যাবে, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বাই বিটা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা ইন্টু কস বিটা এক্স। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, সো এইটা হচ্ছে টেকনিক। কনভলিউশন থাকলে আমরা দুদিকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে নেবো, খেয়াল রাখতে হবে যে আমি এই ফাংশনগুলোর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে পারবো কি পারবো না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তবেই হবে, কিন্তু না হলে ফের মুশকিল আছে। চলো আরেকটা দেখে নি। এটা হচ্ছে তোমার ফাই এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস 2 0 to x cos of x minus t pi t dt। তাহলে এইটা কি টাইপ? ডেফিনেটলি এটা ভলতেরা টাইপ 2। আমি জাস্ট এটা লিখে দিচ্ছি। আচ্ছা এবার টেকিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সো লিখতে পারো তোমরা ওগুলো। তাহলে এফ এস ইজ ইকুয়ালস টু, এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, ওয়ানের হয় 1/s, আর এখানে আমাকে জাস্ট কি করতে হবে, এস এর জায়গায় এখানে যেহেতু -1 আছে আমাকে কি করতে হবে, +1 করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 1 সরি এটা এস হওয়া তো কথা নয়, এটা হয়ে যাবে এক্স, তাহলে এটা হয়ে যাবে আমার s+1। ওকে, এটা হয়ে গেল আমার s+1 আর -2, আর কসের জন্য হয়ে যাবে আমার এখানে, যেহেতু এখানে 1 আছে তাহলে এখানে হয়ে যাবে s বাই s স্কোয়ার প্লাস 1 হলো ইন্টু এফ অফ এস। তাহলে এফ এস এখান থেকে আমি কমন নিয়ে নেবো, তাহলে এখানে 1 প্লাস 2s বাই s স্কোয়ার প্লাস 1 এফ এস ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1/s+1। তাহলে এখান থেকে s স্কোয়ার প্লাস 1 প্লাস 2s, তার মানে s+1 এর হোল স্কোয়ার, s স্কোয়ার প্লাস 1 এফ এস ইজ ইকুয়ালস টু 1/s+1। এখান থেকে আমার আসছে এফ এস এর ভ্যালু আসছে 1/s স্কোয়ার প্লাস 1/s+1 এর হোল কিউব। ওকে বুঝতে পেরেছ? এইটা হয়ে, হ্যাঁ এইটার এবার আমাকে ইনভার্স ট্রান্সফরমেশন করতে হবে। ঠিক আছে, তো পুরো এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, s+1 এর পাওয়ারে লিখতে হবে। তো এটাকে আমি কি করব, টাকে লিখবো s+1 -1 এর হোল স্কোয়ার। ঠিক আছে,
এবার এটাকে আমি ভেঙে দেবো, তাহলে এস প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস প্লাস ওয়ান প্লাস ওয়ান 2 হয়ে গেল, প্লাস 2 হয়ে গেল, হলো। এটাকে ভাঙলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 বাই এস প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস 2 বাই এস প্লাস ওয়ানের হোল কিউব। প্রত্যেকটাতে দেখো এস প্লাস ওয়ান এস প্লাস ওয়ান এস প্লাস ওয়ান আছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা কমন চলে যাবে। সো এটা হয়ে যাবে তোমার এফ এস এর ভ্যালু, না, টেকিং দ্য ইনভার্স, তো ফাই এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হয়ে যাবে প্রত্যেকটাতে একটা করে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেহেতু আছে, তাই এটা হয়ে যাবে 1 বাই এস এর ইনভার্স, সেটা জাস্ট 1 হয়, 1 বাই এস এর জাস্ট 1 হয়। আচ্ছা, তোমাদের মনে আছে টি টু দি পাওয়ার, সরি, এক্স টু দি পাওয়ার এন এর কি হয় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? n factorial by এক্স টু দি s পাওয়ার to the power n plus 1, x to the power এন n প্লাস plus 1, এস এস হ্যাঁ এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এইটা। হ্যাঁ s to the power n plus 1। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো এইটা হয়ে গেছে আমার এস প্লাস ওয়ান, মানে এস টু দি এস এর স্কোয়ার, মানে এন এন প্লাস ওয়ানের ভ্যালু 2, ঠিক। তাহলে এখানে হ্যাঁ আমার স্যার। 1 দরকার, 1 ফ্যাক্টোরিয়াল দরকার, তারপরে এখানে হুম, মাইনাস 2টা আমার বেরিয়ে যাবে, তাহলে এখানে মাইনাস 2, কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নেই, তার মানে এখানে এন এর ভ্যালু কত হচ্ছে 1, তাই তো, এন এর ভ্যালু 1, তার মানে এটা হয়ে যাবে এক্স, বলো। আচ্ছা, এবার এখানে যেহেতু কিউব আছে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল মিলে যাচ্ছে, এই এটা খেয়ে নিল, তাহলে এখানে হয়ে যাবে জাস্ট এক্স স্কোয়ার, x স্কয়ার। ঠিক না? তাহলে এখান থেকে এটা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, দ্যাটস অল, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার ফাই এর ভ্যালু। তার মানে এখানে যদি তুমি ফাই এর জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দেখো, তাহলে এইটা ওইটা আবার ফাই হবে, এই ক্যালকুলেশনটা করে পুরোটা। এই হচ্ছে বিষয়বস্তু এখানকার, ঠিক আছে। তো এইটা গেল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে কাজে লাগিয়ে সলিউশন। আচ্ছা, আর একটা এখানে আছে যেটা হচ্ছে তোমার অ্যাবেলস ইন্টিগ্রাল ইকুয়েশন। ইন্টিগ্রাল ইকুয়েশন, তো এই টেকনিকটা একটু আলাদা। তো এটা জাস্ট আমরা ফর্মুলাটা মনে রাখবো, অঙ্কটা ওইভাবে আমরা করব না। তো এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 টু এক্স, এক্স মাইনাস টি হোল টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু পাই টি ডিটি, যেখানে আলফার ভ্যালু হচ্ছে 0 টু 1, 0 থেকে 1 এর মধ্যে আলফার ভ্যালু থাকছে। তো এটাও কিন্তু কনভলিউশন টাইপ, তো এখানেও কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করা যাবে, ওকে। তো এটা কিন্তু স্যার সমস্যা। এটাই হ্যাঁ এটাই কি তাহলে অ্যাবেলস ইন্টিগ্রাল ইকুয়েশন? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাবেলস ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে এটা। এইটাকে এবার সলভ করার টেকনিক একটা অন্যভাবেও করা যায়, তো সেই টেকনিকটা আমরা জাস্ট এখানে দেখে নেব, ঠিক আছে। টেকনিকটা আমরা ডিটেলসে আর কি এখানে জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটা দেখে নেব। সো এখানে ফাই এক্স এর যেটা ভ্যালু হবে সেটা হবে সাইন আলফা পাই ডিভাইডেড বাই পাই এফ অফ 0 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস আলফা 0 to 1 0 to x f dash t divided by x minus t whole to the power 1 minus alpha dt। তাহলে দেখো এখানে
এফটা যেহেতু আমাদের নোন ফাংশন, সো এফ এর ভ্যালু আমরা এখানে কিন্তু বসিয়ে দিতেই পারবো, তাই না? তো এইটার মাধ্যমে আমরা কিন্তু এই টাইপের যদি অঙ্ক আসে এইভাবে আমরা সলভ করতে পারবো। বোঝা গেছে? এটার প্রুফটা একটু ডিফিকাল্ট আছে, তো সেই জন্য আমরা এটা আর করছি না, ঠিক আছে? বাট এটা ফর্মুলাটা তোমরা এখানে মনে রাখতে পারো, আর এখানে কিছু দরকার নেই। ওকে, এবার আমরা চলে যাবো যে এবার বইটা দেখে নেবো, বইটাতে কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের দেওয়া আছে। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এগুলো আমরা করে ফেললাম। এইটা হচ্ছে তোমার ওই যে অ্যাবেলস ইন্টিগ্রাল ইকুয়েশন, ঠিক আছে? এইটাকে বেসিক্যালি, স্যার হ্যাঁ এই যে অ্যাবেলস ইন্টিগ্রাল ইকুয়েশনের পরে পরেই আছে না সেপারেবল বা ডিজেনারেট কার্নেল, যেটা হ্যাঁ, এটা তো আমরা বোধহয় বলেছিলাম না? বলে দিয়েছি। হ্যাঁ, এইটা লাস্ট লাইনটা দেখুন স্যার, দ্য হুম, নাম্বার এন ইজ কল্ড দ্য র্যাঙ্ক অফ দ্য কার্নেল। এটা মানেটা কি বুঝতে পারলাম না। দেখো অনেক সময় কি হয়, এই যে এটাকে লিখেছে এই সামটাকে, এটাকে তো সিম্পলিফাই করে আরো তুমি এন সংখ্যক না করে তুমি আরো কম ভ্যালু দিয়ে করতে পারলে, কম সংখ্যক সামেশনে আকারে যদি তুমি লিখতে পারো, তো সেক্ষেত্রে যদি তুমি এর থেকে আর না কমাতে পারো সেক্ষেত্রে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? আচ্ছা তো আচ্ছা। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এন থেকে তুমি আর কমাতে পারছো না, তো তখন এনটাকে বলা হচ্ছে র্যাঙ্ক অফ দ্য কার্নেল। বোঝা গেল? ও মানে ওটাই হাইয়েস্ট, ওই হুম হিসাবে হুম ওকেই হুম। বলা হচ্ছে র্যাঙ্ক অফ দ্য না কার্নেল, তাই হাইয়েস্ট তো? না, ওটা হচ্ছে মিনিমাম। ওর পরে তো আর ভাঙা যাচ্ছে না, ওর আগে তো যা খুশি আমরা নিতে পারি। না মানে ওটাকে তুমি তো আর ছোট করতে পারছো না, মানে ওটা ঠিক আছে না, এটাকে আর ছোট করতে পারছো না মানে কি, এটাই হয়ে গেল তোমার সবচেয়ে ছোট সংখ্যা। এর থেকে বড় করতে পারো ও আচ্ছা 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 কিন্তু আচ্ছা। ছোট করতে পারবে না, তার মানে এটা হয়ে গেল কি স্মলেস্ট। হুম হুম। মানে এই যে একটা জেনারেটিং সেট এটাই বুঝছি। যদি থাকে তাহলে তার যেটা বেসিস হয় সেটা হয় স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট, তাই না? সরি, স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট না, স্মলেস্ট হুম। ডিপেন্ডেন্টও তো বলা যাচ্ছে না, মানে তার থেকে বড় হলে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তো ওই ওই সেন্সে এটা স্মলেস্ট, তাই না? এরকম হচ্ছে ব্যাপার, মানে আর তুমি ওটাকে ছোট করতে পারো না। এই যে রিডাকশন থিওরেম যেটা আমরা অ্যাপ্লাই করি লিনিয়ার অ্যালজেব্রাতে, তো আর রিডিউস করা যাবে না, এরকম পর্যায়ে যখন থাকবে তখন সেটা হয়ে গেল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ওই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা, ঠিক এইবার আছে। যে বাকি জিনিসগুলো দিয়েছে এগুলো আমরা ওই এতে করেছি হিলবার্ট স্পেস, তাই না? ইনার প্রোডাক্ট, এখানে ওরা প্রথমটাতে বার নিয়েছে, আমরা সেকেন্ডটাতে বার নিই জেনারেলি। ইনার প্রোডাক্ট ডিফিনেশন অনুযায়ী সেকেন্ডটাতে বার নেওয়া হয়, এরা একটু অন্যভাবে নিয়েছে, যাই হোক তাতে খুব এতটা ম্যাটার করবে না। এই যে অর্থোগোনাল হয় যদি ইনার প্রোডাক্টটা 0 হয়, হ্যাঁ, এবং এইখানে নর্ম ডিফাইন করেছে, আমরা এই জিনিসগুলো করেছি। তারপরে এই যে তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা এই জিনিসগুলো আমরা দেখেছি তো, তাই না? তারপরে এইটাকে বলা হয়, এই ইনইকুয়ালিটি বলা হচ্ছে কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি, তাই না? সব কিছুই আমাদের কিন্তু জানা আছে। তো এইখানে কার্নেল হচ্ছে স্কোয়ার ইন্টিগ্রেবল কার্নেল, যদি এ টু বি ডাবল ইন্টিগ্রেশনটা যদি ফাইনাইট হয় সেটাকে বলা হচ্ছে স্কোয়ার ইন্টিগ্রেবল কার্নেল বলা হচ্ছে। আচ্ছা, এখান থেকে এইটাকে কাজে লাগিয়ে আমরা একটা অপারেটর ডিফাইন করতে পারি, ফাংশন টু ফাংশন। তাহলে আমরা যদি ফাংশনের উপরে ফাংশনের একটা অপারেটর ডিফাইন করছি কে, কার্নেল কেটাই হচ্ছে কার্নেল, তো সেটা দিয়ে আমরা একটা অপারেটর ডিফাইন করছি। অপারেটর মানে একটা ফাংশন নিলাম, সেটাকে চেঞ্জ করে অন্য নতুন একটা ফাংশন পেলাম। সো ফাংশন নিলাম আর কে বলে একটা নতুন ফাংশন পেলাম। তো কে ফাইটা কিভাবে ডিফাইন হচ্ছে, কে অ্যাট দ্য পয়েন্ট এক্স, সেই এক্স পয়েন্টে ভ্যালুটা হবে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেটাই হচ্ছে তোমার, তাহলে এইটা একটা ফাংশন অফ এক্স, সেটাই হচ্ছে কে এর ভ্যালু। তাহলে ফাইটা কোথায় যাচ্ছে, কে তে যাচ্ছে, তাহলে ফাইটা ফাংশন ইনপুট হিসেবে দিচ্ছ, আউটপুট হিসাবে কে ফাংশনটা তুমি পাচ্ছ। বুঝতে পেরেছো? তো তখন এটা একটা কি হয়ে গেল, এটা একটা অপারেটর হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর উইথ কার্নেল কে। ঠিক আছে?
তো এই জিনিসটা প্রপার্টি আমরা জানি, এটা হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, তারপর স্ট্যান্ডার্ড ফ্রেডহোম ইন্টিগ্রাল অফ টাইপ 2, সেইটাকে আমরা এই ফর্মে লিখতে পারি যে ফাই এক্স এফ এক্স সমান সমান, দেখো আমরা বেসিক্যালি কি করি, ইন্টিগ্রাল অপারেটর। তো ফ্রেডহোম ইকুয়েশন যেটা থাকে, ফ্রেডহোম অফ টাইপ 2, সেটাকে আমরা লিখতে পারি ফাই এক্স ইজ ইকুয়ালস টু এফ এক্স প্লাস ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স টি ফাই টি ডিটি, তাই না? এইটাকেই আমি লিখছি কে ফাই অ্যাট দ্য পয়েন্ট এক্স। তাহলে এটা হয়ে গেল আমার এফ এক্স প্লাস কে ফাই। এটা মানে কে ইন্টু ফাই নয়, এটা এইভাবে ভাববে না। কে ফাই একটা অপারেটর হিসাবে ভাবা যায়, এটাকে তুমি এল নাম দিতে পারো বা টি নাম দিতে পারো, ঠিক আছে? সো কে ইন্টু ফাই নয়, এটা হচ্ছে কে ফাই জাস্ট এক্স। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে? ল্যামডা হবে একটা, এফএক্স প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যামডা ইন্টিগ্রেশন হবে, হবে। ঠিক 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 আছে। ঠিক আছে। তাহলে এইটাকে আমি তুমি লিখতে পারো আইডেন্টিটি অ্যাক্টিং অন ফাই, ঠিক আছে না? আইডেন্টিটি অ্যাক্টিং অন ফাই। তাহলে তাহলে এইটাকে আমি লিখতে পারছি আই মাইনাস, এইটাকে এইদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ল্যামডা কে ফাই। তাহলে এইটা একটা অপারেটর, এক কোথায় অ্যাক্ট করছে না, না আই ঠিক ওইভাবে লেখা যাচ্ছে না। স্যার কে ফাই হ্যাঁ, যদি একটা অপারেটর হয়, কে ফাই কে তো একসঙ্গে লিখতে হবে তাহলে, না না কে তাই না? ফাই না, কে ফাইটা তো এটা, কেটাকে অপারেটর হিসাব ভাবছি, কে ফাইটা তো একটা ফাংশন। সরি, দাঁড়াও, হ্যাঁ কেটা হচ্ছে অপারেটর, কে ফাইটা হচ্ছে একটা ফাংশন, মানে ফাইয়ের উপরে অ্যাক্ট করা হচ্ছে। মানে এখানে কেটাকে দুই রকম হিসাবে দেখছি আমরা, একটা হচ্ছে কার্নেল হিসাবে তো দেখছি, আর কেটাকে একটা অপারেটর হিসাবেও আমরা দেখছি, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। বেসিক্যালি কি হচ্ছে যে ফাই গোস টু কে ফাই, এটা একটা ফাংশন নিলাম, এটা একটা আউটপুট। তাহলে এখানে তাহলে অপারেটরটাকে, এই অপারেটরটাকে আবার তুমি কে হিসাবেই দেখছো, বেসিক্যালি কে অ্যাক্টিং অন ফাই ইজ ইকুয়ালস টু কে ফাই, ঠিক আছে? তো এই কার্নেলটা দিয়েই যেহেতু তুমি অপারেটরটা পাচ্ছ, সেই জন্যই কেটাকে তুমি অপারেটর হিসাবে দেখছো। তাহলে এখানে কেটা কি অপারেটর, কে ফাইটা নয় কিন্তু, হ্যাঁ কে ফাইটা হচ্ছে ফাংশনটা, আর কেটা তাহলে অপারেটর। আবার কেটাকে যখন তুমি এইভাবে ভাবছো যে সেটা হচ্ছে ধরো আর ক্রস আর থেকে একটা ফাংশন, মানে এক্স কমা টি যেহেতু আছে, হ্যাঁ ধরো একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, তো তখন এটা হয়ে গেল কার্নেল, বোঝা গেল? তখন এটা কিন্তু একটা ডাবল ভেরিয়েবল ফাংশন। আর এইখানে যখন আমরা লিখছি কে ফাই, তখন এটা হয়ে গেল অপারেটর। দুটো কিন্তু সেম জিনিস নয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, হুম, দেখো এখানে কনফিউশনটা কেন হবে না, আমি জাস্ট দেখেই তো বুঝতে পারছি যে হ্যাঁ কে ফাই যখন ফর্মে থাকছে তখন ডেফিনেটলি এটা অপারেটরের মতন বিহেভ করছে। আমি আলাদা এক্সট্রা নোটেশন দিতেই পারতাম, আমি এখানে টি লিখতেই পারতাম, ঠিক আছে, এখানে টি লিখতেই পারতাম অ্যাজ এ ম্যাপিং হিসাবে, কিন্তু আমি সেখানে এক্সট্রা একটা সিম্বল ইউজ করতে হতো। তো আমি এখানে যদি আমি বুঝতে পারি, তাহলে আমি একটা এক্সট্রা সিম্বল না ইউজ করে কেটাকে ইউজ করলাম। এইটাই হচ্ছে এখানে মূল বক্তব্য, ঠিক আছে? সো এইটাকে এইভাবে তাহলে তো লেখা যাবে না কে ফাইটা, তাহলে এখানে লিখতে পারি ফাই মাইনাস ল্যামডা কে ফাই। এইটা হয়ে গেল আমার ফাংশন, এটা অ্যাক্ট করছে, এবং সেই ফাংশনটা কার সঙ্গে ইকুয়াল, এফ এক্স এর সঙ্গে ইকুয়াল। তার মানে অ্যাজ এ ফাংশন হিসাবে দেখতে পারো যে ফাই মাইনাস ল্যামডা কে ফাই, এইটা হয়ে যাচ্ছে তোমার এফ এর সঙ্গে সমান। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অ্যাজ এ ফাংশন হিসাবে সমান।
তো এইটাকে এইভাবে তাহলে লেখা যাচ্ছে ফাই ইকুয়ালস টু এফ প্লাস ল্যামডা কে ফাই। তাহলে এইটা হয়ে গেল এর শর্ট ফর্ম। এই পুরো জিনিসটাকে শর্ট করে তুমি এইভাবে লিখতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার একটা নতুন অপারেটর ডিফাইন করেছে কে এর জন্য, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটর। অ্যাডজয়েন্ট অপারেটর, তো তার জন্য একটা নতুন কার্নেল লাগবে। তো অ্যাডজয়েন্ট কার্নেল আমরা এখান থেকে পাবো। অ্যাডজয়েন্ট কার্নেল, দেখো কে যদি আমার কার্নেল হয়, হ্যাঁ, তাহলে আমি অ্যাডজয়েন্ট কার্নেল কে স্টার, হ্যাঁ, এক্স টি, এটা ডিফাইন করব কে অফ টি কমা এক্স এর বার। এইভাবে আমি ডিফাইন করব কে স্টার, ঠিক আছে? তখন যেটা হয়, তখন যে রেজাল্টটা ট্রু হবে, তাহলে এইটা কে স্টার আমি নতুন একটা কার্নেল ডিফাইন করলাম। তো এই কার্নেলের জন্য আমি তাহলে একটা অপারেটর পেয়ে যাব, সেটা হয়ে যাচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটর। বুঝতে পেরেছো? তো এর যেটা প্রপার্টি সেটা হচ্ছে যে, স্যার হ্যাঁ, ওটা তো হার্মিসিয়ান ছিল আগেরটা। হার্মিসিয়ান হার্মিসিয়ানও তো হলে, হার্মিসিয়ান হলে কি হয়, কে ইজ কল্ড হার্মিসিয়ান, কে ইজ কল্ড হার্মিসিয়ান if kxt is equals to k star xt for all x। ওটা মানে কে এই স্টার দুটো এক্স যদি, টি মানেই তো হচ্ছে কে অফ এক্স টি বা কে অফ টি না, এক্স এর বার। হ্যাঁ, তার মানে কে এক্সটি টা যদি কে অফ টি এক্স এর বারের সঙ্গে সমান হয় সব টি আর এক্স এর জন্য, তখন তাকে আমরা হার্মিসিয়ান বলবো। একই তো হয়ে গেল স্যার, তাহলে অ্যাডজয়েন্ট অপারেটর এটা তো একই হয়ে গেল ডেফিনেশনটা। হ্যাঁ, মানে যখন নিজের অ্যাডজয়েন্টের সঙ্গে সমান হচ্ছে তখন তাকে হার্মিসিয়ান বলা হচ্ছে। ও আচ্ছা। মানে সিমেট্রিক ম্যাট্রিক্স কি করা হয়, তুমি ট্রান্সপোজ নিলে ওটাই থেকে যাচ্ছে, তাই না? আর কনজুগেট ট্রান্সপোজ যদি হার্মিসিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, কনজুগেট ট্রান্সপোজ নিলে আবার সেম ম্যাট্রিক্সই তুমি পাচ্ছ লিনিয়ার অ্যালজেব্রাতে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওই জিনিসটা এখানে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এখানে যেটা হয়, একদম আমরা এতেও পড়েছি, ফাংশনাল অ্যানালিসিসেও পড়েছি অ্যাজ এ অপারেটর হিসাবে, হ্যাঁ, যে কে ফাই কমা সাই, এইটাকে যদি কেটাকে তুমি যদি এই দিকে নিয়ে আসতে চাও তাহলে ওটা স্টার হয়ে আসবে, ঠিক আছে? এইটা হয়ে যাবে ফাই কমা কে স্টার সাই, ঠিক আছে? তাহলে এই এখানে কে ফাই সাই সমান সমান ফাই কমা কে সাই কখন হবে, যদি হার্মিসিয়ান হয়ে যায়। সো ইফ কে ইজ হার্মিসিয়ান দেন কে ফাই সাই ইজ ইকুয়ালস টু সাই কমা কে ফাই, এই সরি ফাই কমা কে সাই। হার্মিসিয়ান হলে স্টারটার জায়গায় তুমি কে বসিয়ে দিতে পারো, ঠিক আছে না? এই হচ্ছে ব্যাপার। তো এখানে আর কয়েকটা ডেফিনেশন আছে যেগুলো হচ্ছে রেগুলার, মানে আইগেন ভ্যালু টাইপের ডেফিনেশন এখানে আছে, ডেফিনেশন গুলো আমাদের জানা দরকার। সো এক নম্বর হচ্ছে যে ল্যামডা ইজ এ রেগুলার ভ্যালু, অফ কে। দেখো অফ কে যখন বলা হয়েছে তখন কেটাকে অপারেটর হিসাবে ভাবছি আমরা, ঠিক আছে? ইফ পাই মাইনাস ল্যামডা কে ফাই ইজ ইকুয়ালস টু এফ, তাহলে এই যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, হ্যাজ এ ইউনিক সলিউশন, এখানে আননোন কি, আননোন হচ্ছে ফাই, হ্যাজ এ ইউনিক সলিউশন ফাই, সরি ফাই
for each continuous f. T continuous ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এফ এর জন্য যদি এই ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে রেগুলার ভ্যালু। ওকে, হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। 2 নম্বর হচ্ছে ল্যামডা ইজ কল্ড an eigenvalue of k if phi is equals to k phi is equals to lambda না এখানে phi is equals to lambda k phi বলছে, এটা কেন এরকম করলো আমি জানি না। এইটা বলছে for some non-zero phi। যদিও আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেছি উল্টোটা, যে কে ফাই সমান ল্যামডা ফাই হয়, তাই না? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, আইগেন ভ্যালু টিটা যদি একটা লিনিয়ার অপারেটর হয় তাহলে টি সমান টি এক্স সমান সমান ল্যামডা এক্স, এই জিনিসটা আমরা দেখেছিলাম না? তো এইটার সঙ্গে এটা কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে আর কি। তো এই জায়গাটা একটু নোট করার বিষয় আছে। আর এই ফাইটাকে তখন বলা হচ্ছে নন জিরো ফাইটাকে বলা হচ্ছে আইগেন ফাংশন, ঠিক আছে। ইন দিস কেস phi is called eigen function। তার মানে স্যার 2 নম্বরের ক্ষেত্রে এফটাকে 0 হতে হবে, তাই তো? মানে ল্যামডা মাইনাস ফাই মাইনাস ল্যামডা কে ফাই, যেটা হ্যাঁ, এটা মানে ইকুয়াল টু 0 হতে হবে। জিরোর জন্য যদি তুমি এফ এর জায়গায় যদি তুমি জিরো বসাও তাহলে তার জন্য যদি তুমি ইউনিক সলিউশন পাও তবেই ল্যামডাটাকে বলা হবে আইগেন ভ্যালু। আর রেগুলার ভ্যালু হলে সুবিধা কি, রেগুলার ভ্যালু হলে যে কোনো এফ এর জন্য তুমি ইউনিক সলিউশন পাচ্ছ, তাহলে জিরোর জন্যও পাওয়া যাবে না, সরি, তাহলে জিরোর জন্য তাহলে ইউনিক সলিউশন জিরোই পেয়ে যাবে তুমি। জিরোর দেখো এফ এর জায়গায় যদি তুমি জিরো বসাও আর ফাই এর জায়গায় যদি জিরো বসাও তাহলে তো স্যাটিসফাই করছেই, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে 0-র জন্য আমরা ইউনিক সলিউশন তো পেয়ে যাচ্ছি উভয় না, ক্ষেত্রে। এবার যদি আমি ইউনিক সলিউশন পেয়ে যাই মানে ল্যামডাটা যদি রেগুলার ভ্যালু হয়ে যায় তাহলে তো আমি ইউনিক সলিউশন জিরোই পাবো, আর তো অন্য কোনো নন জিরো সলিউশন পাবো না, না, পাবো না। ঠিক আছে। তার মানে ল্যামডাটা যদি আইগেন ভ্যালু হয় তাহলে সেটা কিন্তু রেগুলার ভ্যালু হবে না, ঠিক বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার, মানে রেগুলার ভ্যালু কোনগুলো, তাহলে যেগুলো আইগেন ভ্যালু নয়, কারণ আইগেন ভ্যালুর ক্ষেত্রে আমরা কিন্তু ইউনিক সলিউশন পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার আসছি রেজলভেন্ট। এই ডেফিনেশনটা আমাদের দরকার কারণ আমরা একটু পরে ইউজ করব এটাকে, রেজলভেন্ট। সো আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু এফ অফ এফ প্লাস ল্যামডা কে ফাই, এটাই হচ্ছে আমাদের ভলতেরা টাইপ 2। আচ্ছা, তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, মানে অ্যাজ এ অপারেটর হিসাবে আমরা এইভাবে লিখতে পারি যে আই মাইনাস ল্যামডা কে ফাই ইজ ইকুয়ালস টু এফ। তাহলে এইটা হয়ে গেল তোমার অপারেটর, তাই না? আই মাইনাস ল্যামডা কেটা একটা অপারেটর হিসাবে আমরা দেখছি। তো এই জায়গাটা দেখবে ইফ উই দেখো এই জায়গাটা একটু ভালো করে নোট করবে।
উই নাও সিক, উই নাও সিক, সিক মানে সার্চ করা, মানে খোঁজা আর কি। সিক অ্যান ইন্টিগ্রাল অপারেটর আর ডিফাইন্ড বাই, তাহলে আর ইজ ইকুয়ালস টু তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাজ এন অপারেটর হিসাবে, তার মানে এখানে তুমি যদি আর ফাই ইউজ করো তাহলে এখানে একটা ফাই টি হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা অপারেটর, ঠিক আছে, দিস ইজ অপারেটর, মিনিং তুমি যদি এখানে আর এফ ইউজ করো সেইটা হয়ে যাবে এ টু দি পাওয়ার বি আর এক্স টি ল্যামডা এফ টি ডিটি, বুঝতে পেরেছো? স্যার এটা বুঝতে পারলাম না, আর এফ যেটা আর এফ, এটা একটু বলুন এই যে আর কিভাবে পেলাম? আমি অপারেটর একটা কি হয়, অপারেটর অপারেটর পেয়েছি। মানে কি, এটাকে আমি অপারেটর বলছি, তার মানেটাই হচ্ছে এইটা, যে অপারেটর মানে যখন তুমি এর উপরে ফাংশন অ্যাপ্লাই করবে তখন তো একটা নতুন ফাংশন পাওয়া উচিত, সেই ফাংশনটা কিভাবে পাবো, এইভাবে পাবো। ও আচ্ছা, ফ্রেড ঠিক হল আছে, ওই ফার্স্ট ফার্স্ট কাইন্ড যেটা আর কি ওরকম। হুম, মানে এই আরটা কাইন্ড অফ কার্নেল, ঠিক আছে। হুম আরেকটা কাইন্ড অফ কাইন্ড। হ্যাঁ, তো ঠিক এইটা আছে। পাবো ইন সাচ এ ওয়ে that phi is equals to f plus lambda r f। তার মানে দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল এইটা ফাই ইকুয়ালস টু এফ প্লাস ল্যামডা কে ফাই ছিল, ঠিক আছে, এটা নোট করো। এখানে ল্যামডা কে ফাই, তো এই কে ফাইটাকে যদি আমি সামহাউ চেঞ্জ করে আর এফ লিখতে পারি তখন সেই আরটাকে বলা হবে রেজলভেন্ট কার্নেল, বোঝা গেল? তার মানে উই স্যার আর, স্যার কি হলো ব্যাপারটা আরেকবার বলুন, ওইটা আগের হ্যাঁ লাইনটার ওইটাই সঙ্গে এটা ওইটাই ম্যাচ আমি করা। এখানে লিখছি, উই আর রিপ্লেসিং কে ফাই বাই আর এফ, ঠিক আছে। তাহলে কে ফাইটার জায়গায় যদি আমি অন্য কোনো একটা আর পাই যাতে করে ওটাকে আর এফ টাইপের লেখা যায় তখন সেই আর কে বলা হবে রেজলভেন্ট কার্নেল। যখন তুমি অপারেটর হিসাবে দেখবে তখন সেটা হলো রেজলভেন্ট অপারেটর। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার ক্লিয়ার, এবারে ক্লিয়ার হয়েছে। মানে এইটা দেখো তোমার কাছে কে দেওয়া থাকবে, হ্যাঁ ফাইও দেওয়া থাকবে, তো যদি আমি এরকম একটা কে এর জায়গায় যদি আমি একটা আর পাই যাতে করে আর এফ, কে ফাই এর জায়গায় যদি আর এফ লিখে ইকুয়েশনটা স্যাটিসফাই করে তখন সেই আরটাকে বলবো আমি রেজলভেন্ট কার্নেল, ঠিক আছে। তো কিভাবে রেজলভেন্ট কার্নেল খুঁজতে হয় সেই অঙ্কও আমরা কিন্তু করব, ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে তাহলে দেখো এইটা যদি আমি লিখি তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম হয়ে যাচ্ছে না, ফাই ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আই প্লাস ল্যামডা আর এফ। তার মানে দেখো এই আরটা তখন এইভাবে যখন আমি লিখবো তখন এটা অ্যাজ এন অপারেটর হিসাবে ট্রিট হবে, তখন এটাকে আমি অপারেটর হিসাবে ভাবছি, মানে অপারেটর কোনো একটা ফাংশনের উপরে অ্যাপ্লাই হবে তখন আমি একটা ফাংশনই পেয়ে যাব, সো এফ এর উপরে অ্যাপ্লাই হচ্ছে তো আমি এটা ফাই পেয়ে যাচ্ছি, হ্যাঁ। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে আমাদের। আচ্ছা, এই অবস্থায়
হ্যাঁ, এইরকম সিচুয়েশনে আমরা তাহলে লিখতে পারবো আর মাইনাস কে ইজ ইকুয়ালস টু লেখা যাবে ল্যামডা কে আর। কি করে আসছে এটা? বিকজ দেখো, আমি যদি এইটা কনসিডার করি ল্যামডা কে ইন্টু আই প্লাস ল্যামডা আর, যদি এটাকে আমি লিখি গুণ করি তাহলে কি পাবো? এটা পেয়ে যাব আই মাইনাস, সরি, আই এর সঙ্গে আই প্লাস ল্যামডা আর মাইনাস ল্যামডা কে মাইনাস ল্যামডা স্কোয়ার কে আর। এই জিনিসটা আমি লিখতে পারবো। এবার দুদিকে তুমি যদি এফ অ্যাপ্লাই করো, অ্যাপ্লাইং এফ অন বোথ সাইডস, we get তাহলে আই মাইনাস ল্যামডা কে আই প্লাস ল্যামডা আর এফ ইজ ইকুয়ালস টু এফ প্লাস ল্যামডা আর এফ মাইনাস ল্যামডা কে এফ মাইনাস ল্যামডা স্কোয়ার কে আর এফ হলো। তাহলে দেখো, এইটাকে আমি লিখতে পারি, দেখো আই প্লাস ল্যামডা আর এফ, তার মানে এফ প্লাস ল্যামডা, এটা মানেই তো ফাই না, এটা মানে তো ফাই, আই আই প্লাস ল্যামডা আর এফ মানে তো ফাই, তাহলে এটা বেসিক্যালি হয়ে গেল আমাদের ফাই ইজ ইকুয়ালস টু এফ প্লাস, দেখো তাহলে এফ প্লাস ল্যামডা আর এফ এটা মানে হচ্ছে আবার ফাই, তো এটা মানে হচ্ছে ফাই মাইনাস ল্যামডা কে ফাই হুম ল্যামডা স্কোয়ার কে আর এফ। ওকে, আচ্ছা, এই বাম সাইডটা দেখো, এখানে হচ্ছে ফাই মাইনাস ল্যামডা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ফাই মাইনাস ল্যামডা কে ফাই ইজ ইকুয়ালস টু ফাই মাইনাস ল্যামডা কে এফ মাইনাস ল্যামডা স্কোয়ার কে আর এফ হলো। আচ্ছা, এখানে ফাই ফাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাব ল্যামডা কে ফাই মাইনাস ল্যামডা কে এফ ইজ ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার কে আর এফ। তাহলে একটা ল্যামডা যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে আমি পেয়ে যাব কে ফাই মাইনাস কে এফ ইজ ইকুয়ালস টু কে আর এফ। স্যার একটা ল্যামডা মনে থাকবে স্যার, রাইট হ্যান্ড না, ল্যামডা এইখানে তো ল্যামডা থাকবে, হ্যাঁ এইখানে ল্যামডা হ্যাঁ থাকবে। স্যার। কে ফাই থেকে যাচ্ছে, তাই তো। আচ্ছা, দাঁড়াও, ওই ইকুয়েশনটা আমাদের হাতে রাখতে হবে। ফাই ইজ ইকুয়ালস টু এফ প্লাস ল্যামডা কে ফাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এটা কি হলো কেসটা? আমরা একটু বেশি ভুলভাল ক্যালকুলেশন করছি, এত দরকার নেই, এমনি ওইভাবেই হয়ে যাবে।
সহজে করা যাবে কিন্তু এটাকেও বাদ দিই। সো আমরা কি পেলাম? আমরা এটা প্রুভ করতে চাইছি। হ্যাঁ, এটা আমরা প্রুভ করতে চাইছি। আচ্ছা, আমরা এর আগে দুটোই এটা একটা পেলাম, একটা এটা পেলাম। তো এইটাই আমাদের ইম্পর্টেন্ট। সো ফাই ইজ ইকুয়ালস টু এফ প্লাস ল্যামডা কে ফাই, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু এফ প্লাস ল্যামডা আর এফ। তার মানে এটা হয়ে যাচ্ছে আমার আই প্লাস ল্যামডা আর এফ। এটা হচ্ছে ফাই এর জায়গায়, ফাই এর সমান এটা লিখতে পারি। আর এখান থেকে আমরা পাচ্ছি আই মাইনাস ল্যামডা কে পাই ইজ ইকুয়ালস টু এফ। তো এইটা আর এইটাকে আমরা কাজে লাগাবো। তাহলে এই এফ এর জায়গায় যদি আমি এইটা পুট করে দিই এফ এর জায়গায়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আই প্লাস ল্যামডা আর, সরি ল্যামডা আর, এফ এর জায়গায় আমি পুট করে দিচ্ছি আই মাইনাস ল্যামডা কে। তাহলে এটা হয়ে যাচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু ফাই। তাহলে এখান থেকে আমি কি পারবো? তাহলে দুদিকেই দেখো ফাই যেহেতু আছে, তাহলে অ্যাজ এ অপারেটর হিসাবে আমরা পাবো আই প্লাস ল্যামডা আর ইন্টু আই মাইনাস ল্যামডা কে, এর ভ্যালু হয়ে যাবে আই অ্যাজ এন অপারেটর হিসাবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি গুণ করি তাহলে এখানে পাবো আই ইন্টু আই মানে আই মাইনাস আই ইন্টু মাইনাস ল্যামডা কে, তারপর মাইনাস ল্যামডা কে, হ্যাঁ, প্লাস ল্যামডা আর মাইনাস ল্যামডা স্কোয়ার আর কে ইজ ইকুয়ালস টু আই। আই কেটে গেল, আই কেটে গেলে আমরা পেয়ে যাব ল্যামডা ল্যামডাও একটা বাদ দিয়ে দেবো, তাহলে এখানে পেয়ে যাব আমি আর মাইনাস কে, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু পেয়ে যাব আর কে। হ্যাঁ, এইটাই। ল্যামডা একটা আগে আসবে স্যার, আচ্ছা, হ্যাঁ, একটা ল্যামডা ল্যামডা থাকবে। হ্যাঁ ল্যামডা আছে। হ্যাঁ, এইটা আমরা আবার একই রকম ভাবে তুমি যদি এটাকে আগে করো এটাকে যদি পরে করো তাহলেও কিন্তু ওটা আইডেন্টিটি চলে আসবে। কারণ এখানে আমি ফাই এর জায়গাতে এইটা যদি বসিয়ে দিই, ঠিক আছে, ফাই এর জায়গাতে যদি আমি এটা দিয়ে রিপ্লেস করে দিই তাহলেও কিন্তু আমি এইটাকে আগে নিতে পারি, এইটাকে পরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমার এইটা সমান হয়ে যাবে একই রকম ক্যালকুলেশন করে এটা হয়ে যাবে কে আর। তার মানে এখানে দেখতে পাচ্ছি কে আর 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 কে কমিউট করে যাচ্ছে। সো দিস ইমপ্লাইজ কে আর commutes with each other. তার মানে অ্যাজ এন অপারেটর হিসাবে মানে তারা কমিউট করে যাচ্ছে। জেনারেলি দুটো ম্যাট্রিক্স কিন্তু কমিউট করে না, মানে এ বি ইকুয়ালস টু বি এ, এটা তো সবসময় হয় না, তাই না? এরাও তো একটা অপারেটর, তো সেই অপারেটর গুলো কিন্তু কমিউট করে যাচ্ছে। মানে অপারেটর মানে তুমি ম্যাট্রিক্সও ভাবতে পারো, হ্যাঁ, হয়তো হতে পারে যে ইনফাইনাইট ডাইমেনশনাল ম্যাট্রিক্স হতে পারে, বুঝতে পেরেছো? কারণ আমাদের এখানে ভেক্টর স্পেসটা হচ্ছে সেট অফ অল ফাংশনস, সিএবি যেটা লেখা হয়েছে তার উপর সেটাকে আমরা ভেক্টর স্পেস হিসেবে ভাবছি। সেই জন্য এখানে স্পেসটা হয়ে যাচ্ছে ইনফাইনাইট ডাইমেনশন। তাহলে বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট আরেকটা এখানে প্রপোজিশন আছে। এই জিনিসগুলো দেখো খুব অতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তবে এই রেজাল্টগুলো হয়তো দিয়ে দিতেই পারে তোমাদের। হ্যাঁ, তো আর মাইনাস কে এর ব্যাপারটা তোমাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। দেখো প্রপোজিশন একটা আছে, সেটা বলছে যে ইফ
there exists a resolvent kernel R xt lambda of k, মানে কে কার্নেলের জন্য তুমি রেজাল্টেন্ট কার্নেল এটা পাচ্ছ, আর পাচ্ছ, হ্যাঁ, ফর এ গিভেন ভ্যালু অফ, স্যার হ্যাঁ আমরা যে আর মাইনাস কে ইকুয়াল টু ল্যামডা কে আর পেলাম, ওটাকেই তো রিজলভেন্ট ইকুয়েশন বলছে নাকি, না কি ব্যাপারটা? রিজলভেন্ট ব্যাপারটা বলতে কি সেটা একটু। রেজলভেন্ট মানে এটাই বলছে যে আর এর এক্সিস্টেন্স যাতে করে এইটা স্যাটিসফাই করে, আচ্ছা একটা আছে। আর খুঁজে পাওয়া যাতে করে এইটা স্যাটিসফাই করে। আরও তো একটা কার্নেলের মতনই, তাই না? সেটা একটা রেজলভেন্ট কার্নেল বলছে। কার্নেল মানে কি? বেসিক্যালি একটা ডবল ভেরিয়েবল ফাংশন, তাই না, এক্সটি, এবং এটা কোনো একটা নির্দিষ্ট ল্যামডার জন্য, সেই জন্য এখানে ল্যামডাটাকেও নেওয়া হয়েছে অ্যাজ এ প্যারামিটার হিসাবে। সেটা কিন্তু ভেরিয়েবল না, সেটা হচ্ছে একটা প্যারামিটার। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে একদম, এটা ওকে, বুঝতে পেরেছি। এটা হুম প্যারামিটার অবশ্যই না, অপারেটর না হলে হবে না। হুম। তো তুমি যদি এরকম একটা আর খুঁজে পাও যাতে করে এটাকে রিপ্লেস করতে পারো এই এটা দিয়ে, মানে কে ফাই এর জায়গায় তুমি আর এফ লিখছো, তখন এই আরটাকে বলা হচ্ছে রেজলভেন্ট কার্নেল, আর কিছুই না। ঠিক আছে? তো বলছে যে ইফ দেয়ার এক্সিস্ট এ রেজলভেন্ট কার্নেল ফর এ গিভেন ভ্যালু অফ ল্যামডা, দেন দিস রেজলভেন্ট কার্নেল ইজ ইউনিক। ঠিক আছে? এইটা বলা হচ্ছে আর কি। তো এইটার প্রুফ বেসিক্যালি খুবই ইজি। হ্যাঁ, তো এটা আমি জাস্ট বইটাই দেখিয়ে দিই তোমাদেরকে, আলাদা করে আর আমি তাহলে করছি না। হ্যাঁ, এই যে দেখো, তাহলে ধরো আমি যদি দুটো আর পাই, আর1 একটা আর2, ঠিক আছে, আর1 আর2, তাহলে আমাদের ডেফিনেটলি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। আর1 মাইনাস কে ইজ ইকুয়ালস টু ল্যামডা আর1 কে ইকুয়ালস টু ল্যামডা কে আর1, এটা স্যাটিসফাই করবে। এখনই আমরা প্রুফ করলাম, তাই না? এই জিনিসটা প্রুফ করলাম না, এই যে আর মাইনাস কে ইজ ইকুয়ালস টু ল্যামডা আর কে। তো আর যেই রেজলভেন্ট কার্নেল হোক না কেন, তার জন্য এটা স্যাটিসফাই করবে। ঠিক? তাহলে এটা হবে আর1 মাইনাস, তাহলে আর1 এর জন্য ওটা স্যাটিসফাই করবে, আর2 এর জন্য স্যাটিসফাই করবে। তাহলে আর1 মাইনাস কে ইজ ইকুয়ালস টু ল্যামডা আর1 কে ইকুয়ালস টু ল্যামডা কে আর1। এখানে ল্যামডাটা নন জিরো, তাহলে আর2 মাইনাস কে এটাও হবে। তাহলে এই দুটো যে এখানে দেখো, বেসিক্যালি এখানে কি করা হচ্ছে, দুটোকে যদি আমি বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কে কে কেটে যাবে। তাহলে আর1 মাইনাস আর2, আর1 মাইনাস আর2 ইজ ইকুয়ালস টু লেখা যাবে ল্যামডা কে আর1 মাইনাস কে আর2। তো সেখানে কেটা তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে সেটাকে লেখা যাবে কে ইন্টু আর1 মাইনাস আর2। তার মানে দুদিকেই এটাকে তুমি গামা নাম দিচ্ছ, ঠিক আছে, গামা। তাহলে গামা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ল্যামডা কে গামা। তাহলে এই গামাটাও তুমি দেখতে পাচ্ছ যে গামা ইকুয়ালস টু ল্যামডা কে গামা, এটা একটা স্যাটিসফাই করছে এই ইকুয়েশনটা। ঠিক আছে? আচ্ছা, hence from the equation gamma equals to lambda k gamma we have এবার দুদিকে তুমি আর1 অ্যাপ্লাই করছো, গামার উপরে দুদিকে আর1 অ্যাপ্লাই করছো, বাঁ দিক থেকে গুণ করছো বেসিক্যালি, মানে ম্যাট্রিক্স হিসেবে ভাবতে পারো, মনে মনে ম্যাট্রিক্স ভাবো এগুলোকে। ঠিক আছে? মানে অপারেটর যেহেতু, মনে মনে ম্যাট্রিক্সের যে ক্যালকুলেশন গুলো তোমরা যেভাবে করো সেই হিসাবে ব্যাপারটা ভাবো, যে আমি লেফট সাইড থেকে আর1 মাল্টিপ্লাই করি, তাহলে আর1 গামা ইজ ইকুয়ালস টু ল্যামডা আর1, ল্যামডাটা স্কেলার, সো ও বেরিয়ে যাবে, সো ল্যামডা আর1 কে টি হয়ে গেল। আচ্ছা, আর1 কে এর জায়গায় তুমি আবার কি লিখতে পারছো, এটা টি নয় কিন্তু এটা গামা। আর1 কে এর জায়গায় আমি লিখতে পারছি
আর ওয়ান মাইনাস কে, এইটা এই ল্যামডা আর ওয়ান কে, এইটা জাস্ট একটু আগেই আমরা দেখলাম যে ল্যামডা আর ওয়ান কে এর ভ্যালু হচ্ছে আর ওয়ান মাইনাস কে। সো আবার তুমি ওটা রিপ্লেস করলে, তাহলে এইটার জায়গায় আর ওয়ান মাইনাস কে বসালে, তাহলে আর ওয়ান মাইনাস কে গামা হয়ে গেল। তাহলে আর ওয়ান গামা ইজ ইকুয়ালস টু হলো আর ওয়ান মাইনাস কে গামা, তার মানে আর ওয়ান গামা মাইনাস কে গামা হলো। আচ্ছা এবার দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে কে গামা ইজ ইকুয়ালস টু জিরো আসলো, ঠিক, কে গামা জিরো আসলো। তো এখান থেকে এবার বলছে 1.22 দেখো, তাহলে 1.22 মানে হচ্ছে এইটা, যে গামা সমান সমান হচ্ছে ল্যামডা কে গামা। তাহলে কে গামার জায়গায় তুমি লিখতে পারো 1/λ ইন্টু গামা, তাই না? তাহলে কে গামার জায়গায় তুমি লিখতে পারছো 1/λ ইন্টু গামা, তার মানে বেসিক্যালি সেটা জিরো, ল্যামডাটা নন জিরো, সুতরাং গামা ইজ জিরো। এখান থেকে তাহলে গামা ইজ জিরো পেয়ে যাচ্ছ। আর গামা জিরো মানে আর ওয়ান মাইনাস আর টু ইজ জিরো, তার মানে আর ওয়ান আর টু ইকুয়াল হয়ে গেল। বলো, একদম বোঝা যাচ্ছে ব্যাপারটা, জিনিসটা? হ্যালো, বুঝতে পারলে তো? কি ব্যাপার, স্যার। চন্দন কি কোথাও গেল নাকি? ওকে, হুম। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, নেক্সট প্রপোজিশন কি বলছে দেখো। তাহলে এই প্রপোজিশন প্রুফটা এমনি দেখে নিতে পারো, ইজি, বাট খুব অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে বলছে দেখো, গিভেন এফ এক্স বি এ স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন, ইন্টিগ্রেশন মানে স্কোয়ার ইন্টিগ্রেবলের মানে তোমরা নিশ্চয়ই জানো, অ্যান্ড ল্যামডা বি এ রেগুলার ভ্যালু অফ কে, কেটাও হচ্ছে স্কোয়ার ইন্টিগ্রেবল, হ্যাঁ, কেটাও স্কোয়ার ইন্টিগ্রেবল। possessing the square integrable resolvent kernel R xt lambda, then the equation phi is equals to f plus lambda k phi has unique solution, has unique square integrable solution। মানে একটা তুমি ফাই পাবে, ইউনিক ফাই, যেটাও স্কোয়ার ইন্টিগ্রেবল হবে, মানে যদি আর এক্সিস্ট করে। তার এটা তো ল্যামডার ভ্যালু থেকেই পাওয়া যায়, কিন্তু এখানে তাহলে এক্সট্রা কি বলছে, এক্সট্রা বলছে যে এটা স্কোয়ার ইন্টিগ্রেবল হবে, মানে আমার এফটাও যদি স্কোয়ার ইন্টিগ্রেবল হয়, কেটাও যদি স্কোয়ার ইন্টিগ্রেবল হয়, তাহলে ফাইটাও স্কোয়ার ইন্টিগ্রেবল হবে, এটাই। আর ফাইটা এবার নেক্সটটা বলছে, যদি ফাইটা স্কোয়ার ইন্টিগ্রেবল হয় তাহলে ফাইটা কন্টিনিউয়াস হবে। নেক্সট প্রপোজিশন বলছে যে ফাইটা যদি স্কোয়ার ইন্টিগ্রেবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে। তো এগুলো আমরা আর দেখছি না, ঠিক আছে। বাকি ফাংশন স্পেস অলরেডি মোটামুটি একই জিনিস,
এটা হয়ে গেল যে ফাই যদি স্কোয়ার ইন্টিগ্রাল আইগেন ফাংশন হয়, আইগেন ফাংশন যদি হয় সেক্ষেত্রে ফাইটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এই ফাইভ দেখো ফাংশন স্পেস মানে সেট অফ অল ফাংশন, হ্যাঁ, যেটা বলছে সেকশনালি কন্টিনিউয়াস, এটা খুব সম্ভবত পিস ওয়াইজ কন্টিনিউয়াসই বোঝাচ্ছে মনে হয়। হুম, স্যার স্কোয়ারিং প্রিপোজিশন 4টা বললেন না স্যার? হুম প্রপোজিশন বললাম অতটা নাই আর কি। এখানে ফাইটা যদি ও স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন আইগেন ঠিক ফাংশন আছে। হয়, হুম। হ্যাঁ, অফ এ কন্টিনিউয়াস কার্নেল কে এক্সটি, দেন ফাই ইজ কন্টিনিউয়াস। এখানে আর কিছু দরকার নেই। তারপরে এখানে তোমার ওই স্কোয়ার ইন্টিগ্রালের স্পেসটা নিয়েছে মানে L2 টাইপের, হ্যাঁ, তাহলে তার উপরে ইন্টিগ্রেশন তুমি ডিফাইন করছো, কি বলে ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারছো, এই যেগুলো আমরা হিলবার্ট স্পেসে পড়িয়েছি অলরেডি। তো সেখান থেকে যেটা করা হয় কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি প্রুভ করা গেল, এক জিনিস রিপিট করে দিচ্ছে। তারপরে অর্থো নর্মাল সিস্টেম, এটাও আমরা পড়েছি। তারপর গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন, এটাও আমরা পড়েছি। হ্যাঁ, তো বেসিক্যালি গ্রাম স্মিথটা তুমি যদি আরেকবার দেখতে চাও, আমার ওই ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রার ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো, ওখানে আমরা গ্রাম স্মিথ প্রসেসটা কিন্তু আলোচনা করেছি। হুম, স্যার ফার্স্ট ইয়ারের ভিডিওগুলো স্যার মানে ওই আপনার ইউটিউবে পাওয়া যাবে না? এটা হ্যাঁ দেওয়া হ্যাঁ নেই? হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবে, নাহলে আমি লিংক দিয়ে দেবো না পেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একবার ঠিক দেখবে আছে। পেয়ে যাবে, লিনিয়ার অ্যালজেব্রা স্যার বলে করা আছে। স্যার হ্যাঁ, স্যার অর্থোগোনাল সিস্টেম, গ্রাহাম স্মিথ, এগুলো একটু আমাদের বলতে হবে স্যার, মানে মনে নেই তো, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম কিন্তু তখন তো সেই ওটা অন্য স্যারের কাছে বলছি তো, পড়েছিলাম। ওটা ভিডিওটা দেখে নিও, তাহলে হয়ে যাবে, অলরেডি ওটা ভিডিও আছে করা আপনার আছে। ফার্স্ট ইয়ার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ারে এতে পেয়ে যাবো তাহলে, তাই তো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে। এবছর যারা পড়ছে ওদের কি দেওয়া আছে স্যার? না, ওদের হয়নি এটা। না, ওদের জন্য তো করেছি, আমি তোমাকে দেখিয়ে দিই। হুম, এই যাবে আমার চ্যানেল, সামিরস কোচিং লিখে সার্চ করবে, হ্যাঁ, চ্যানেল চলে আসলো, ক্লিক করবে এখানে, ক্লিক করে কিছু করা দরকার নেই, এমনি নিচে নামবে, এই যে দেখো এনএসইউ সেকেন্ড ইয়ার, এখানে দেখো ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে কি কি আছে দেখো, এটা 1A, আচ্ছা এখানে 2A টা আমি অ্যাড করে দেবো, এই 1B টা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো 1B টা এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না, এখানে দেখো প্লে লিস্টে যাবে, হ্যাঁ, প্লে লিস্টে এখানে দেখো সবগুলো তুমি পেয়ে যাবে। দেখো এই যে তোমাদের ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, হ্যাঁ, ডিফারেন্সিয়াল জিওমেট্রি 8A, অ্যাডভান্স টপোলজি, তারপরে এটা কোন পেপারে আছে স্যার? ওয়ান গ্রাহাম বি স্মিথ 1B ওয়ান না? ওয়ান বি আচ্ছা ঠিক আছে। কোথায় গেল 1B রে বাবা, এই সব শেষ হয়ে গেল। থাকবে, যাবে না, কোথাও যাবে না। না আছে, পেয়ে যাবো স্যার, বুঝতে পেরেছি, আর থাকে যদি দাঁড়া দাঁড়া, অবশ্যই পেয়ে যাবো। সে তো, ও আই, ওটা ইয়ে করে রেখেছি আমি, পাবলিক করা নেই, ওই জন্যই পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ। ওটা পাবলিক করা নেই বলে দেখতে পাচ্ছি না, নাহলে আমার নিজের জিনিস আমি নিজেই খুঁজে পাচ্ছি, নট এ প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর হুম, তো অর্থোগোনালাইজেশনটা দেখে নেবে তাহলে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড কনভারজেন্স ইন দ্য মিন, এখন দরকার নেই, এমনি দেখে নিতে পারো, এখন এই মুহূর্তে দরকার নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে রিজ ফিশচার থিওরেম, এগুলো মোটামুটি তোমরা অলরেডি জানো, যে একটা ফাংশনকে কি করে ওই একটা অর্থোনর্মাল সিস্টেম যদি দেওয়া থাকে তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, আর যে কোফিসিয়েন্টগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় ফুরিয়ার কোফিসিয়েন্ট, তোমরা এই জিনিসগুলো অলরেডি পড়েছো। হ্যাঁ, তো সেই জিনিসটা এখানে আছে, আলাদা করে আর কিচ্ছু নেই, ব্যাস, ঠিক আছে।
তো আমরা এই চ্যাপ্টারটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট নয়, মেন ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে সেইটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা, মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, এটাকে নয়ম্যান সিরিজও বলা হয়। হ্যাঁ, তো নয়ম্যান সিরিজ দিয়ে কিভাবে আমাদের সলভ করা হয় ইকুয়েশন, সেই টেকনিকটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে দেখো কি করা হয়। প্রথমে এইটা হচ্ছে স্যার ইকুয়েশন দেওয়া, আগেরটার কি এক্সারসাইজ করাবেন? মানে চাইলে এটা করিয়ে দিতে পারি আমরা, তোমরা যদি চাও আমরা করিয়ে দিতে পারি। ঠিক আছে, একটু তোমরা জাস্ট যদি অ্যানসার গুলো করে দাও তো ঠিক। শোনো শোনো, আমি আমি চাই যে তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করো, এগুলো তো ক্যালকুলেশন, আমি যদি ক্যালকুলেশন করি তাতে তোমাদের কোনো লাভ হবে না। হ্যাঁ সেটা আবার ঠিক আছে, সেই জন্য আমি অবশ্যই। চাইছি তোমরা নিজেরা একটু করো, করে দেখো কোথায় আটকাচ্ছ, তাহলে সেই জায়গাগুলো আমি যদি করিয়ে দিই তাহলে আমার মনে হয় খুব বেশি লাভ হবে। ঠিক আছে, একদম অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে। হুম, এখানে বলেই দিয়েছে যে এটা হচ্ছে তোমার একটা সলিউশন, এটা তোমাকে জাস্ট ভেরিফাই করতে হবে, মানে তোমাকে এখানে ইউটির জায়গায় এটা বসিয়ে দেখতে হবে, ইন্টিগ্রেশনটা করে দেখতে হবে, এইটার সঙ্গে সলভ করে দেখতে হবে যে ওইটাই আবার আসছে কিনা, ইউএক্সটা আসছে কিনা, বুঝতে পেরেছেন? তো ক্যালকুলেশন, এখানে কিছু করার নেই। এই সিমিলারলি দুইটাও তোমাকে এখানে বসিয়ে দেখতে হবে, এখানে কে টির ভ্যালু বলে দিয়েছে, বসিয়ে বসে অঙ্ক করো, আর কিছুই নয়। এগুলো বেশি, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের লাভ হবে, তবে মনে হবে যে না কিছু শিখলাম। ঠিক আছে, আর যদি আমি যদি করে যাই তুমি লাস্টে কিছুই শিখতে পারবে না, মানে ইন্টিগ্রাল ইকুয়েশনের মজাটাই পাবে না যদি তোমরা নিজেরা না করো। ওকে, তো এই এক্সারসাইজটা তোমরা করো, হ্যাঁ, যেখানে যেখানে আগাবে তখন আমি করে দেবো। ঠিক আছে, প্রচুর এক্সারসাইজ আছে। আচ্ছা হ্যাঁ, নয়ম্যান সিরিজটা এবার কিভাবে করা হচ্ছে দেখো, যে এই হচ্ছে ইকুয়েশনটা আছে, এটাকে আমরা চাইছি সলভ করতে, ঠিক আছে, অ্যাজ এ সিরিজ সলিউশন হিসাবে। তো তার জন্য যেটা আমাদেরকে করতে হবে, প্রথমে প্রথমে দেখো আমরা এখানে φ1 φ2 এইভাবে করা, দু রকমের টেকনিক আছে এখানে, বেসিক্যালি এখানে 3 রকমের টেকনিক আছে। ঠিক আছে, 3 রকমের টেকনিক আছে, সেইটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে দেখো φ0টাকে আমি জাস্ট fx নিয়ে নেবো। ঠিক আছে, φ0টা নিয়ে নেবো কি, fx ফাংশনটাকেই নিয়ে নেবো, তো ওইটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে তাহলে এবার এর জায়গাতে আমি কি বসবো, সেই φ0টা বসিয়ে দেবো, তাহলে যেটা পাবো সেইটাকে আমি লিখবো φ1, তাহলে φ1 হয়ে যাচ্ছে, তাহলে fx যেহেতু φ0, সে fx এর জায়গায় φ0 লিখলো, প্লাস ল্যামডা কে, আর দেখো এর জায়গায় φ0 বসিয়ে দিল, তাহলে এইটা φ0 বসিয়ে যেটা পাচ্ছি সেটাকে বলছি φ1। ঠিক আছে, তাহলে যেই φ1 পেয়ে যাব, তখন আবার এই যে এই φ0 জায়গাকে φ1 বসিয়ে, হ্যাঁ, আর এইটা কিন্তু আনচেঞ্জ থাকবে কারণ এইটা fx অলওয়েজ, এইটা কোনো চেঞ্জ আসবে না, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে φ2। এইভাবে আমরা একটা সিকোয়েন্স অফ ফাংশনস পেয়ে যাবো, তাহলে φnx পেয়ে যাবো, φ0x মানে fx প্লাস ল্যামডা ইন্টু কে, এখানে আগের আগের যে অ্যাপ্রক্সিমেশনটা ছিল, এই করে করে একটা সিকোয়েন্স অফ ফাংশনস পেয়ে যাব। তো এইটাকে তুমি যদি, এটার লিমিটটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, এই φn এর x এর লিমিটটাই হবে অ্যান্সার। ওকে, অথবা এটা হচ্ছে একটা টেকনিক, প্রথম টেকনিক, তুমি যদি এইভাবে φn এর লিমিটটা বের করতে পারো তাহলে খুবই ভালো। আর একটা করতে পারো সিরিজ সলিউশন হিসাবে, সেই এইটাকে লেখা হবে φn মাইনাস আগেরটা। ঠিক আছে, সেইটাকে লেখা হবে ল্যামডা টু দি পাওয়ার n ইন্টু আপার n, ওপরে n, এটা কিন্তু ডেরিভেটিভ নয়, হ্যাঁ, এটা জাস্ট ইন্ডেক্স। এইভাবে আমরা প্রত্যেকটা n গুলো বের করব। তাহলে ওপরের গুলো কিভাবে বের করব, তাহলে φ0টা হয়ে যাবে fx, হ্যাঁ, আর দেখো φ1টা তাহলে বের করব, জাস্ট এটা এই ইন্টিগ্রেশনটা, হ্যাঁ, ইন্টিগ্রেশন এখানে কেটা বসাচ্ছ আর আগের এটা বসাচ্ছ, তাহলে এইভাবে তুমি গুলো পেতে থাকছো, তাহলে প্রত্যেকটা যেহেতু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি φnx টা পেয়ে যাবে সামেশন
ল্যামডা টু দি পাওয়ার কে পাই কে। তাহলে এই যে সিরিজটা যেটা পাচ্ছ সেটাই হয়ে যাবে তোমার সলিউশন, এবং এই সলিউশনটা ইনফাইনাইট সলিউশন, মানে বেসিক্যালি তুমি লিমিট যেহেতু নিচ্ছ তাহলে একটা ইনফাইনাইট সিরিজ তুমি পেয়ে যাচ্ছ অ্যাজ এ সলিউশন হিসাবে। আর এইটা দিয়েছে যে কিভাবে এটা সলভ করা হয়। এখানে তুমি দুটো টেকনিক দেখছো, এর পরে আরেকটা থাকবে, সেটাকে বলা হচ্ছে ইটারেটেড কার্নেল, মানে কার্নেলটাকে তুমি এবার অ্যাপ্রক্সিমেট করছো সিকোয়েন্স দিয়ে। তো এইটা আমরা যদি দেখি, একটা একটা অঙ্ক আমি জাস্ট করে দেখাচ্ছি। এই ধরো 1 নম্বরটাই করে দেখা যেতে পারে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা করে দেখাচ্ছি। এটা কিন্তু মন দিয়ে দেখবে, হ্যাঁ 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 একদম। ওকে, তো সিরিজ সলিউশন আই ইএস। সো কোশ্চেন হচ্ছে আমাদের, phi x is equals to x square plus 3/4। তাহলে এই 3/4টাই হচ্ছে ল্যামডা। ওকে, 0 to 1 x t, তাহলে এই x t টাই হচ্ছে তোমার কে এক্স টির ভ্যালু, phi t dt। ঠিক, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ল্যামডার ভ্যালু হচ্ছে 3/4, আর কে এক্স টি সেটা হচ্ছে বেসিক্যালি x ইন্টু টি। হলো, এইটাকে আমরা সলভ করতে চাইছি। তো এইটা ডেফিনেটলি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে সলভ করা যাবে না, কারণ এটা কনভলিউশন টাইপ নয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, পাই 0 এক্স, এইটা হয়ে যাচ্ছে আমার সিম্পলি এক্স স্কোয়ার এফ এক্সটাই। হলো, আচ্ছা পাই 1 এক্স, এইটা হবে বেসিক্যালি এই ইন্টিগ্রেশনটাকে পাইয়ের জায়গায় এইটা দিয়ে চেঞ্জ করে করব। ঠিক আছে, আর এইটা কিন্তু কিছু করতে হবে না, তাহলে এইটা হয়ে যাবে আমার 0 to 1 এক্স টি, আর এই ফাইয়ের জায়গায় কি বসাবো, ফাই জিরোটা, তার মানে এখানে এক্স ফাই টি মানে এক্স টি স্কোয়ার, তাহলে ইন্টু টি স্কোয়ার, বোঝা গেল। আর এক্স এক্সটা তো টি এর উপর ডিপেন্ডেন্ট নয়, এটা এক্সটা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স টি কিউব। টি কিউবের ইন্টিগ্রেশন কি হয়ে যায়, টি টু দি পাওয়ার 4/4, 0 1 to 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এক্স 1 বসালে 1/4, তাহলে x/4 হলো। তাহলে ফাই 1 পেয়ে গেলাম, ফাই 2 আবার একই রকম ভাবে পরপর কয়েকটা করলেই তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে, আর যদি প্যাটার্ন না লক্ষ্য করো পরপর পরপর সাজিয়ে রেখে দেবে, কিচ্ছু করা দরকার নেই। স্যার একটা জায়গায় বুঝতে পারছি না, এই যে ফাই টু দি পাওয়ার 0x এটা ইকুয়াল টু এক্স স্কয়ার, এইটা কিভাবে হলো, এটা একটু বলুন না এইটা স্যার। এখানে যা থাকবে সেটাই বসে যাবে, এফএক্স। ওটাই ফাই টু দি পাওয়ার। হ্যাঁ, আচ্ছা, 0 তে ওটা দিয়ে স্টার্ট। হুম হুম ঠিক আছে, হুম, বুঝতে আচ্ছা পেরেছি। তাহলে এটা হয়ে গেল আমার x/4 বেরিয়ে গেল, আর উপরে হচ্ছে টি স্কোয়ার, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3, তার মানে এটা আসছে এখানে একটা 3 গুণ হচ্ছে এখানে 1 - 0, তাহলে x/12 আসছে, বা 4 × 3 আসছে। ঠিক আছে, ওটাই রাখলাম আমি, পাই 3 এক্স, এটা হয়ে যাবে এক্স টি। হ্যাঁ, এবার এখানে t/12 না হয়ে t/4 না হয়ে এইটা হয়ে যাবে, তাহলে t/4 × 3 হলো। তাহলে এখানে x/4 × 3 চলে আসলো। দেখো এখানেও টি স্কোয়ার ছিল, এখানেও টি স্কোয়ারই থাকছে, তো এখানে আবার একটা কি হয়ে যাবে, আবার একটা আরেকটা 3 3। আসবে নিচে। হ্যাঁ, তার মানে 1/3 গুণ হয়ে যাবে, তাহলে একটা করে 3 কিন্তু বাড়তে থাকছে, বুঝতে পেরেছো?
তাহলে 5 4 আমি যদি ক্যালকুলেশন নাও করি তাও আমি লিখে দিতে পারবো, এটা আসবে x/4 ইন্টু 3 দেখো এখানে 2 ছিল, এখানে 3 হয়ে যাবে। এইভাবে এটা কন্টিনিউ হবে, বুঝতে পেরেছো আইডিয়াটা? তাহলে এখানে যদি আমার 4 থাকছে, তাহলে এখানে মাথায় 3 মাথায় 3, এক কম। ঠিক আছে, তাহলে এইবার আমার সলিউশন যেটা হবে পাই এক্স ইজ হবে সামেশন n is equals to 0 to infinity lambda to the power n। আচ্ছা, ল্যামডার ভ্যালু এখানে 3/4, হ্যাঁ, পাই এন এক্স। বোঝা গেল? এই ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। হলো? তাহলে দেখো এখানে জিরোর জন্য এটা 1 আর এটা হচ্ছে জাস্ট 5 0টা দেখো কোনো প্যাটার্নের মধ্যে কিন্তু থাকছে না, তো এটা জাস্ট বেরিয়ে যাবে আলাদা করে। তো এটা আমি x² আলাদা করে বের করে নিলাম, বাকিটা এবার 1 থেকে স্টার্ট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 3/4 হোল টু দি পাওয়ার n। আর পাই n এর ভ্যালু কত হয়, সেটা হয়ে যায় x/4 ইন্টু 3 টু দি পাওয়ার n-1, রাইট? n-1, হ্যাঁ তাহলে একদম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে x², এক্সটা তো বেরিয়ে যাবে, হ্যাঁ। তাহলে আচ্ছা, এবার দেখো এখানে 3 টু দি পাওয়ার n, নিচে আছে 3 টু দি পাওয়ার n-1, তাহলে একটা 3 কমন থাকছে আলটিমেটলি। তো এখানে আমি সেই 3টাও বের করে নিলাম, 3ও চলে গেল, এক্সও চলে গেল। এবার বাকি যে সিরিজটা পড়ে থাকলো সেটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এখানে 1/4 টু দি পাওয়ার n+1। n+1, তার মানে 4² 4³ 4, এইভাবে এটা চলছে। এটা একটা জিওমেট্রিক সিরিজ, এর ভ্যালু অবভিয়াসলি তোমরা বের করতে পারবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 1/4² কমন চলে গেল, আর নিচে চলে আসবে 1 মাইনাস 1/4, 1/4। 1/4। তাহলে এটা হয়ে যাবে 3/4, সো এখানে 4/3। তো এটা হয়ে যাবে x² প্লাস 3x ইন্টু 4² ইন্টু 4/3। 3 3 কেটে গেল, একটা 4 কেটে যাবে, তো আলটিমেটলি কি থাকলো x² প্লাস x/4। দিস ইজ দ্য অ্যান্সার, পাই এর ভ্যালু। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বোঝা গেছে। একদম খুব সহজই আছে, একদমই কিন্তু কঠিন নয়। হুম, ঠিক আছে, এইটাই হচ্ছে টেকনিক। ঠিক আছে, তো এরপরে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো তোমরা তাহলে নিজের থেকে যদি দেখে নাও তাহলে খুব ভালো হয়। এই যে 2 নম্বরটা আছে, এটাও খুব সহজ আছে, দেখে নেবে। এখানে কিন্তু আরেকটা জিনিস হয়তো তোমরা খেয়াল করলে দেখতে পাবে, এই এই অল্টারনেটলি দিয়ে আছে ইন টার্মস অফ ইটারেটেড কার্নেল, এটা আমরা এর পরের দিন শিখবো, হ্যাঁ। কারণ এখন হঠাৎ করে দেখতে গেলে গুলিয়ে যাবে, যে এটা পরের থিওরি, আগে অঙ্ক করে দিয়েছে। হ্যাঁ, বইটা সাজাতে এরা এতই জঘন্য করে করেছে। আর এখানে দেখো 5 0 5 1 ডাইরেক্টলি ওটাই রেখে দিয়েছে। ঠিক আছে, তো পরপর তুমি দেখতে পাচ্ছ একটা সিরিজের টার্মসের জিনিসগুলো চলে আসছে, এখান থেকে একটা আন্দাজ তোমার চলে আসবে, এখান থেকে তুমি ভ্যালুটা বের করতে পারবে, একদমই সহজ। হ্যাঁ, এটাও দেখতে পারো, এগুলো তোমরা নিজেরাই করবে দেখবে, তাহলে পেরে যাবে। তারপর ইটারেটেড কার্নেল, এটা এর পরের দিন আমরা একটা করিয়ে দেবো, তাহলে বাকি জিনিসগুলো হয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি ওই একই জিনিস আছে, আর এখানে নতুন কিছুই নেই। হ্যাঁ, এখানে কার্নেলটাও বের করে দিয়েছে, সো আমরা এই জিনিসগুলো করে নেব। ঠিক আছে, ব্যাস এর পরের দিন তাহলে অনেক কিছুই আমাদের শেখা হয়ে যাবে। এই দেখো, এটা কি প্রায় পুরোটাই আছে নাকি স্যার? না, হ্যাঁ এই হ্যাঁ ইউনিটটা কি পুরোটাই আছে, এই গ্রুপটা? মানে হ্যাঁ, ইউনিট দেখো না, 3 পুরো? এই যে দেখো, বাবারে, 3 নয়ম্যান 4। সিরিজ ইটারেটেড কার্নেল তো হয়ে গেল, তারপরে ফ্রেডহোম থিওরি একটা আছে, হ্যাঁ,
এটা বেসিক্যালি থিওরি টাইপ, এটা গেল অঙ্ক, এটা হচ্ছে থিওরি। তারপরে আছে হিলবার্ট স্মিথ কার্নেল, তারপরে শেষ হয়ে যাবে। তো লাগবে এখন আর 3-4টা তো ক্লাস তো অবভিয়াসলি লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই। দেখি আমি এটা কালকে হলে পুরো পেপারটা কমপ্লিট। হ্যাঁ কালকে আমি চেষ্টা করব, একটা যদি সময় থাকে আমার, তাহলে আমি একটা রেকর্ড করে দিয়ে দেবো, কারণ একটা ক্লাস আমাদের অলরেডি পিছিয়ে আছে। হ্যাঁ হুম, মোটামুটি 4টা ক্লাস টোটাল পিছিয়ে আছি আমরা, তো আচ্ছা আচ্ছা। ওগুলো রেকর্ড করে দিতে হবে আর কি। 3টে তোমাদের পিওরের আর একটা হচ্ছে অ্যাপ্লাইডের ক্লাস আমরা পিছিয়ে আছি। আচ্ছা, ঠিক আছে স্যার। হুম হুম, ঠিক আছে।